হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ AKM শরীফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এর উত্তরণী থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 8। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ফ্যাসিবাদী ও নাৎসিবাদী শক্তির আগ্রাসনের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরে ফ্যাসিবাদী আগ্রাসন বলে পয়েন্ট দেবে, লিখবে ইটালির আগ্রাসী মনোভাবের প্রথম রূপ দেখা যায় 1923 খ্রিস্টাব্দের গ্রিক দ্বীপ করফু দখল করার মাধ্যমে। এরপর মুসোলিনি 1924 খ্রিস্টাব্দে যুগোস্লোভিয়ার হাত থেকে ফিউম ও ডালমাসিয়া ছিনিয়ে নেন। 1929 খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়া ইটালির দাবি মেনে সালোনিকা অঞ্চল ইটালির হাতে তুলে দেয়। এইভাবে মুসোলিনির শক্তি ক্রমে বৃদ্ধি পেতে থাকে। এদিকে জার্মানিতে হিটলারের অভ্যুত্থানে ইটালি ও ফ্রান্স উভয়ই শঙ্কিত হয়ে ওঠে। এই অবস্থায় ফ্রান্স মুসোলিনিকে সন্তুষ্ট করতে 1935 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো ইটালীয় বা রোমের সন্ধির দ্বারা সোমালিল্যান্ডের কিছু অংশ ইটালিকে ছেড়ে দেয়। এছাড়া জিবুটি বন্দর ব্যবহারের অধিকারও ইটালিকে দেওয়া হয়। এরপর ইটালি আফ্রিকায় নিজের ঔপনিবেশিক সাম্রাজ্য বৃদ্ধির উদ্দেশ্যে আবিসিনিয়া দখলে অগ্রসর হয়। ইংল্যান্ড ও ফ্রান্স ফ্যাসিস্ট মুসোলিনিকে হাতে রাখার জন্য এই আগ্রাসন নীতিকে গোপনে সমর্থন জানায়। ইটালি আবিসিনিয়া আক্রমণ করলে জাতিসংঘ ইটালির ওপর অর্থনৈতিক বয়কট নীতি গ্রহণ করে। এই শাস্তিমূলক ব্যবস্থাকে অগ্রাহ্য করে ইটালি জার্মানির সহযোগিতায় আবিসিনিয়া দখল করে নেয়। একই সঙ্গে ইটালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। 1936 খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধে মুসোলিনি ফ্যাসিবাদী বিদ্রোহী জেনারেল ফ্রাঙ্কোর সাহায্যার্থে প্রচুর সংখ্যায় সৈন্য ও সমরাস্ত্র স্পেনে পাঠান। স্পেনে ফ্যাসিবাদের প্রসার ঘটানো ও ইটালির প্রভাব বৃদ্ধি করাই তার উদ্দেশ্য ছিল। মুসোলিনি তার গণতান্ত্রিক আদর্শবিরোধী আগ্রাসন নীতি গ্রহণ করে 1939 খ্রিস্টাব্দে আলবেনিয়া আক্রমণ করেন এবং তা দখল করে ফ্যাসিবাদী আগ্রাসনের চূড়ান্ত রূপ প্রকাশ করেন। এর পরে পয়েন্ট দেবে নাৎসিবাদী আগ্রাসন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 1925 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে স্বাক্ষরিত লোকার্নো চুক্তি এবং 1933 খ্রিস্টাব্দে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন। শান্তি প্রতিষ্ঠায় লোকার্নো চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও এই চুক্তিতে স্পষ্ট হয়ে যায় ভার্সাই সন্ধির দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলি। এই সুযোগকে কাজে লাগিয়ে হিটলার ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির প্রতি যে বৈষম্য ও অবিচার করা হয়েছে তার প্রচার করে ভার্সাই সন্ধির অমান্য পথ সুগম করতে থাকেন। জার্মানির আগ্রাসন নীতির সূচনা থেকেই জেনেভা বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ করার মাধ্যমে এই সম্মেলনে হিটলার দাবি করেন জার্মানিকে ফ্রান্সের সমপরিমাণ অস্ত্র রাখতে দিতে হবে, নতুবা ফ্রান্সের অস্ত্রের পরিমাণ কম করে জার্মানির সমান করতে হবে। কেননা ভার্সাই সন্ধিতে জার্মানিকে নিরস্ত্র করা হলেও ফ্রান্সের অস্ত্র কমানো হয়নি। হিটলারের দাবি নাকচ করা হলে জার্মানি সম্মেলন ত্যাগ করে। এছাড়া ওই বছরের 14 অক্টোবর জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। হিটলার এরপর ভার্সাই সন্ধির শর্ত ভঙ্গ করে জার্মানির অস্ত্রসজ্জা শুরু করেন। 1935 খ্রিস্টাব্দে জার্মানিতে বাধ্যতামূলকভাবে সামরিক শিক্ষা প্রবর্তনের কথা ঘোষণা করেন। এরই মধ্যে 1935 খ্রিস্টাব্দের জুন মাসে ইংল্যান্ডের সঙ্গে ইঙ্গো জার্মান নৌ চুক্তি স্বাক্ষর করে ব্রিটিশ নৌবহরের 35% অস্ত্র রাখার অধিকার জার্মানি লাভ করে। 1936 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির শর্ত ভঙ্গ করে হিটলার রাইন ভূখণ্ডে জার্মান সেনাবাহিনী প্রবেশ করান। তারপর বিনা বাধায় রাইন ভূখণ্ড দখল করে নেন। অস্ট্রিয়ার অধিকাংশ অধিবাসী জার্মান ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর হওয়ায় হিটলার প্রথম থেকে অস্ট্রেলিয়াকে জার্মানির সঙ্গে সংযুক্তির পক্ষে ছিলেন, যা আনন্ত্রস ধরননীতি নামে পরিচিত। অস্ট্রিয়ার দখলের ক্ষেত্রে ইটালি ছিল প্রধান বাধা। ইটালির সঙ্গে 1937 খ্রিস্টাব্দে জার্মানি মৈত্রী চুক্তি আবদ্ধ হলে এই বাধা দূর হয়। এরপর চরম আগ্রাসন চালিয়ে গণতান্ত্রিক আদর্শকে দূরে সরিয়ে হিটলার অস্ট্রিয়া দখল করে নেন। চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল ছিল জার্মান প্রধান একটি অঞ্চল। হিটলারের প্ররোচনায় সেখানকার জার্মানরা বিদ্রোহ শুরু করে। হিটলার এই সুযোগে চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি শুরু করলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চেম্বারলেন
ফ্রান্সের প্রধানমন্ত্রী দালাদিয়ের হিটলার ও মুসোলিনির মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী সুদেতান অঞ্চল জার্মানিকে দেওয়া হয়। হিটলার তার নাৎসিবাদী আগ্রাসনের চূড়ান্ত প্রকাশ ঘটান। মাত্র 6 মাসের মধ্যে তিনি চেকোস্লোভাকিয়া দখল করেন। এইভাবে ফ্যাসিবাদী ও নাৎসিবাদী আগ্রাসন ক্রমে গণতন্ত্রের বিপর্যয় ডেকে এনেছিল। ইটালি ও জার্মানির এই আগ্রাসন নীতি ও সাম্রাজ্যবাদী মনোভাব গণতন্ত্রের পক্ষে এক বিপজ্জনক সংকেত বয়ে এনেছিল। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ও গতিপ্রবাহের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলে পয়েন্ট দেবে, লিখবে অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়া দখল করার পর হিটলারের দৃষ্টি পড়ল জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ডের উপর। ইটালি ও জাপানের সঙ্গে ঐক্য চুক্তি করে নিজের ক্ষমতা মর্যাদা বৃদ্ধি করেছিলেন। স্বাভাবিকভাবে তার সাহস বৃদ্ধি পেয়েছিল। এদিকে পোল্যান্ডের ওপর জার্মানির লোলুপ দৃষ্টি পড়লে ফ্রান্স ও ইংল্যান্ড সজাগ। চেম্বারলিন ঘোষণা করেন, জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড ও ফ্রান্স নীরব দর্শক হয়ে থাকবে না। এই পরিস্থিতিতে হিটলার পোল্যান্ডের কাছে ডানজিগ বন্দরটি প্রত্যর্পণ এবং জার্মানি ও পূর্ব এশিয়ার মধ্যে যাতায়াতের জন্য করিডর দাবি করেন। তিনি পোল্যান্ডের কাছে এ বিষয়ে একটি চরমপত্র পাঠান। এর মধ্যে রাশিয়ার সঙ্গে অনাক্রম চুক্তি স্বাক্ষর করে হিটলার আরও শক্তিশালী ও সাহসী উঠেছিলেন। ফলে হিটলার কোনো কথায় কর্ণপাত না করে 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর সংবাদপত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর পোল্যান্ড আক্রমণ করেন। তিনি ভেবেছিলেন যে আগের মতোই ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির প্রতি তোষণ নীতি অব্যাহত রেখে পোল্যান্ডের স্বাধীনতা রক্ষার জন্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে অনিচ্ছুক হবে। কিন্তু হিটলারের আশা নিরাশায় পরিণত হলো। ফ্রান্স ও ইংল্যান্ড স্বাধীনতা মর্যাদা রক্ষায় এগিয়ে এলো। ফলস্বরূপ 23 সেপ্টেম্বর ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এইভাবে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপ্রবাহের সংক্ষিপ্ত বিবরণ বলে পয়েন্ট দেবে, লিখবে শুরু 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। জার্মানির উত্থান, জার্মানি দ্রুতগতিতে পোল্যান্ড, ফ্রান্স ও অন্যান্য দেশ দখল করে। মিত্রশক্তির প্রতিরোধ বলে পয়েন্ট দেবে, লিখবে জার্মানির আগ্রাসনের বিরুদ্ধে মিত্রশক্তি দেশগুলি প্রতিরোধ গড়ে তোলে, তবে শুরুতে তেমন সফল হতে পারেনি। সোভিয়েত ইউনিয়নের যোগদান বলে পয়েন্ট দেবে, লিখবে 1941 সালে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে সোভিয়েত ইউনিয়ন মিত্রশক্তির সাথে যোগ দেয়। জাপানের আগ্রাসন বলে পয়েন্ট দেবে, লিখবে 1941 সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে যা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে যোগ দিতে বাধ্য করে। নেক্সট পয়েন্ট দেবে জার্মানির পরাজয়, 1945 সালে জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। এরপরে পয়েন্ট দেবে জাপানের পরাজয়, 1945 সালে আমেরিকায় জাপানে পারমাণবিক বোমা ব্যবহার করে এবং জাপানে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এরপরে প্রশ্ন দেখো, রাশিয়া ও জার্মানির সংঘর্ষের কারণ ও প্রভাব কার্যাবলী বর্ণনা করো। এর উত্তর লিখবে, ইউরোপে রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদের প্রসার গণতান্ত্রিক দেশগুলি কখনোই সুনজরে দেখেনি। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশ এই কারণে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার প্রতি সর্বদা সন্দেহ ও বিদ্বেষ পোষণ করত। এর ফলে সোভিয়েত রাশিয়া ইউরোপে এক প্রকার মিত্রহীন হয়েই ছিল। এই সুযোগকে কাজে লাগিয়েছিলেন জার্মান একনায়কতন্ত্রীর শাসক অ্যাডলফ হিটলার। সোভিয়েত রাশিয়া বারবার ইঙ্গো-ফরাসি শক্তির সঙ্গে জার্মানি বিরোধী জোট গঠনের চেষ্টা করলেও সাম্যবাদের ভয়ে ভীত হয়ে ইঙ্গো-ফরাসি শক্তি রাশিয়ার আহ্বানে সাড়া দেয়নি। অপরদিকে তারা জার্মানিকে তোষণ করে গেছে, ফলে রাশিয়াও জার্মানিকে নিয়ে ভীত ছিল। এই পরিস্থিতিতে 1939 খ্রিস্টাব্দের 23 আগস্ট সোভিয়েত রাশিয়ার বিদেশমন্ত্রী মলোটভ এবং জার্মানির বিদেশমন্ত্রী রিবেনট্রপ 10 বছরের জন্য অনাক্রম চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির পর হিটলার মন্তব্য করেছিলেন, এখন বিশ্ব আমার পকেটে আছে। এই চুক্তির মাত্র 21 মাস বলবৎ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1941 খ্রিস্টাব্দের 22 জুন হিটলার এই চুক্তি ভঙ্গ করে রাশিয়াকে আক্রমণ করেন। ঐতিহাসিক A.J.P. টেলর তার দি অরিজিন অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থে বলেছেন, রুশ জার্মান অনাক্রম চুক্তি ছিল বিশ্বাসঘাতকতার এক চূড়ান্ত নিদর্শন। ইউরোপের অধীশ্বর হওয়ার স্বপ্নে বিভোর হিটলার মিথ্যা অজুহাতে এই চুক্তি ভেঙে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাভিযানের প্রস্তুতি নেন। প্রায় 40 লক্ষ সৈন্য, 5000 যুদ্ধবিমান, 3300 যুদ্ধ ট্যাঙ্ক সহ এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে হিটলার কোনো রকম
যুদ্ধ ঘোষণা না করে রাশিয়া প্রায় 3000 কিমি সীমা বরাবর তার সেনাবাহিনী মোতায়েন করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হন। হিটলারের রাশিয়া আক্রমণের কারণ। 1. হিটলারের রাশিয়া আক্রমণ আপাতদৃষ্টিতে আকস্মিক মনে হলেও এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত। হিটলার বলকান অঞ্চলে নিজের আধিপত্য বিস্তারের জন্য একে একে বলকান রাষ্ট্রগুলি নিজের অধিকারে নিয়ে এসেছিল রাশিয়া আক্রমণের উদ্দেশ্যে। রুশ জার্মান অনাক্রম চুক্তি থাকলেও এটি ছিল হিটলারের একটি কৌশলগত পদক্ষেপ। হিটলারের উদ্দেশ্য ছিল রাশিয়াকে নিরপেক্ষ রেখে একে একে পশ্চিম ইউরোপের দেশগুলিতে জার্মানির আধিপত্য সুপ্রতিষ্ঠিত করা। এরপর তিনি রাশিয়া দখল করতে মনস্থির করেছিলেন। 2 নম্বর, হিটলারের প্রকৃত উদ্দেশ্য ছিল রাশিয়াকে ধ্বংস করে পূর্ব ইউরোপেও জার্মানি প্রাধান্য প্রতিষ্ঠা করা। তাই পশ্চিমের যুদ্ধ শেষ হতেই তিনি রাশিয়াকে আক্রমণ করেন। 3. হিটলার রাশিয়া জয়ের মাধ্যমে রাশিয়ার শস্য ভাণ্ডার, ইউক্রেনের গম ও বাকুর তেলের খনিগুলি অধিকার করতে চেয়েছিলেন। 1941 খ্রিস্টাব্দের 22 জুন ভোর 4টে থেকে 150 ডিভিশনের জার্মান বাহিনী রাশিয়ার প্রায় 3000 কিমি ব্যাপী সীমানার ভিতরে প্রবেশ করে যুদ্ধাভিযান শুরু করে, যা অপারেশন বারবারোসা নামে পরিচিত। বিশ্বের ইতিহাসে এত বড় আক্রমণ এর আগে ঘটেনি। হিটলার এই সময় মন্তব্য করেছিলেন, যখন বারবারোসা অভিযান শুরু হবে, বিশ্ব তখন শ্বাসরুদ্ধ করে থাকবে ও কোনো মন্তব্য করবে না। প্রথম দিকে জার্মান বাহিনী যুদ্ধে দ্রুত সাফল্য লাভ করতে থাকে এবং তারা কিয়েভ, ওডেসা, রোস্টোভ প্রভৃতি রুশ অঞ্চল দখল করে নেয়। যুদ্ধে প্রথম 6 মাসের মধ্যেই জার্মান বাহিনী রাশিয়ার প্রায় 8 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল দখল করে, কিন্তু এতে জার্মানির তেমন কোনো লাভ হয়নি, কারণ রুশ বাহিনী পোড়ামাটির নীতি গ্রহণ করে পিছু হটার সঙ্গে সঙ্গে সমস্ত শস্যকে ধ্বংস করে দিয়ে থাকে। এর ফলে জার্মান বাহিনীর রসদের অভাবের সম্মুখীন হয়। এরই সঙ্গে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অবস্থা আরও জটিল হয়ে ওঠে। একই সঙ্গে রুশ বাহিনীর গেরিলা আক্রমণে জার্মান বাহিনী পিছু হতে থাকে। এর ফলে রাশিয়ার লাল ফৌজের প্রতিরোধের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে। এরপরই শুরু হয় বিখ্যাত স্টালিনগ্রাডের যুদ্ধ। রুশ সেনাপতি মার্শাল জুকভ এর নেতৃত্বে রুশ বাহিনী মরণপণ সংগ্রামে লিপ্ত হয়ে জার্মান বাহিনীকে ধূলিসাৎ করে দেয়। জার্মানির 3,38,000 জন সৈন্যের মধ্যে মাত্র 80,000 জন জীবিত ছিল। হিটলারের রাশিয়া আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। 1. স্টালিনগ্রাডের যুদ্ধে পরাজিত হয়ে জার্মানি বাহিনী পিছু হটে দেশে ফিরতে থাকলে তার পিছু পিছু রুশ বাহিনীও বালিরা পৌঁছায়। ফলে বিশ্বযুদ্ধে জার্মানির অগ্রগতি রুদ্ধ হয়। 2. জার্মানি রাশিয়ার জয়ে ব্যর্থ হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ পরিবর্তিত হয়ে যায়। এত কোণঠাসা থাকার পর মিত্রপক্ষ নতুন উৎসাহ উদ্দীপনায় জার্মানির ওপর ঝাঁপিয়ে পড়ে। 3. রাশিয়া অভিযানের এই চরম ব্যর্থতা বিশ্বযুদ্ধে জার্মানির শেষের শুরুতে পরিণত হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।